নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ছোট গল্প শিল্পী। দিদির হাতের রিফু এত ভালো যে বোঝাই যাচ্ছে না শার্টটা ছিঁড়ে গেছিল। মনে মনে হাসলো আপেল। দিদি যতই রাগ করে থাকুক, ভালোবাসে খুব। শার্টটা গায়ে গলিয়ে চুলটা আঁচড়ে নিল একটু। আর মিনিট 10 বাকি আছে ট্রেন আসার। ওদের বাড়িটা স্টেশনের খুব কাছে, গেট পড়লে শোনা যায়, তাই খুব একটা তাড়াহুড়ো করতে হয় না। সকালে 7:30টার ট্রেন ধরতে হয় আপেলকে। ওদের এই গুমা থেকে ট্রেনে করে শিয়ালদা যেতে সময় লাগে 1.25 ঘন্টা মতো। সেখান থেকে হেঁটেই রাজাবাজার চলে যায় ও। কানুদার দোকানে 9:15টার মধ্যে ঢুকতে হয়। কাল খাটনি গেছে খুব। কল্যাণীতে কাজ ছিল, সেটা সেরে কানুকে সব জিনিসপত্র বুঝিয়ে বাড়ি ফিরতে রাত হয়েছিল বেশ। ভেবেছিল আজ কাজে যাবে না, কিন্তু সাত সকালে ডেকে পাঠিয়েছে কানুদা। কি সব যেন দরকার আছে। কাল রাত থেকেই দিদির মেজাজ খারাপ হয়ে আছে। জামাইবাবু কাছে একটা প্লাস্টিকের প্যাকেটের তৈরি ফ্যাক্টরির ওভারসিয়ার। মাস 4 ধরে আপেলকে বলছে ওদের ফ্যাক্টরিতে জয়েন করতে। বলছে আপেল যা করছে সেসব করে তো আর জীবন কাটবে না, আর রিস্কও রয়েছে খুব। কিন্তু আপেল পাত্তা দিচ্ছে না সেসব কথায়। গতকাল রাতে খাওয়া দাওয়ার পরে জামাইবাবু ধরেছিল ওকে। বলছিল, শোন, এত রাত করে ফিরিস, আমাদের খুব চিন্তে হয়। তুই একবার রাজি হয়ে যা, আমাদের ওখানের কাজটা হয়ে যাবে। আর মাত্র সপ্তাহখানেক সময় আছে কিন্তু। এতদিন ঠেকিয়ে রেখেছি ওদের, আর পারবো না। মালিক এবার লোক নিয়ে নেবেই। তুই দেখতে শুনতে ভালো, ইংরেজিটা বুঝিস, কলকাতা চিনিস। আমাদের প্যাকেটের সেলস আর মার্কেটিং দেখতে হবে। বাধা মাইনের চাকরি, বিক্রির ওপর কমিশন। লেবারদের মতো বলদের খাটনি খাটতে হবে না। কেন অমত করছিস তুই? আপেল কিছু বলেনি, চুপ করে মাটির দিকে তাকিয়েছিল। আর সেই দেখে দিদি রেগে গিয়েছিল খুব, চিৎকার করছিল। বলছিল, চোরা না শোনে ধম্মের কাহিনী, ও জেলে গিয়ে পৌঁছবে তবে ঠিক আছে। বংশের মুখে চুনকালি লাগিয়েছে, এবার নিজের জীবনটা জেলের ভাত খেয়ে কাটাবে। জামাইবাবু শেষ চেষ্টা করেছিল, শোন না, কাজটা 1 মাস করে দেখ, পরে ভালো না লাগলে করিস না। আমাদের মতো গরিবদের ভাগ্যে তালা বন্ধ থাকে, কিন্তু তার চাবি তো খুঁজে বের করতে হবে নাকি? প্রায় 35 বছর বয়স হলো তোর, বিয়ে শাদী করে এবার থিতু হতে হবে তো। বিয়ে ওর ভাবতেই পারে না আপেল। ও জানে ওকে দেখতে ভালো, সবাই একবার দেখলে ঘুরে তাকায় ও হেঁটে গেলে। কিন্তু কেন কে জানে, ওর আজ পর্যন্ত কাউকে সেরকম ভালো লাগেনি। সবসময় মনে হয় ওর মতন ছেলেকে কে পছন্দ করবে, সাত করে কে ওকে বিয়ে করবে। কলেজে বিএসসি পাসে ভর্তি হয়েছিল আপেল, কিন্তু ফার্স্ট ইয়ারের পর আর পড়া এগোয়নি। ভালো লাগতো না আসলে। সেই সময় আবার বাবাও মারা গেল। ওদের ক্লাসে সুমিত বলে একটা ছেলে ছিল, ওরই মতো। ওকেই একদিন বলেছিল আপেল, বলেছিল, একটা কাজ দেখে দিতে পারিস, দিদি জামাইবাবুর সংসারে থাকতে হচ্ছে, কাহাতক আর মাংনায় ঘাড়ে চেপে খাওয়া যায়। তখন ওকে কেউ আপেল বলে ডাকতো না, ভালো নাম উপল বলেই ডাকতো সবাই। সুমিত ভেবেছিল একটু সময়, তারপর বলেছিল, ঠিক আছে, কাল তোকে নিয়ে যাব একজনের কাছে, সেখানে কথা বলে দেখিস, যদি কাজটা তোর পছন্দ হয়। তবে সাহস লাগবে কিন্তু, পারবি তো? ভীতু হওয়ার মতন বিলাসিতা করার অবস্থা আপেলের ছিল না তখন। ছোট্ট ড্রেসিং টেবিলটার ওপর থেকে হাত ঘড়িটা তুলে নিল আপেল। এবার বেরোতে হবে। জামাইবাবু সকালে কাজে বেরিয়ে গেছে। দিদি যে রান্নাঘরে আছে তার শব্দতেই বুঝতে পারছে। দিদি রাগ করে থাকলে খুব কষ্ট হয় আপেলের। দিদি জামাইবাবুর কোনো বাচ্চা নেই, তাই কি ওরা এমন করে আঁকড়ে ভালোবাসে ওকে? দিদি, আমি এলাম রে, জুতোটা পরে বাইরে বারান্দায় থেকে বলল আপেল। দিদি উত্তর দিল না কোনো, শুধু বাসনের আওয়াজটা যেন বাড়লো একটু। দীর্ঘশ্বাস ফেললো আপেল। দিদির রাগ করার কারণটা ও বোঝে, কিন্তু ওর কাজ না ছাড়তে পারার কারণটা তো দিদি বুঝবে না। বাড়ি থেকে স্টেশনটা দেখা যায়। একটু আগে গেট পড়তে শুনেছে আপেল। এবার পা চালালো জোরে।
সকালের দিকে ট্রেনগুলো খুব ভিড় হয়, সবাই কলকাতার দিকে যায়। এই উপল, পেছন থেকে এই ডাকটা শুনে প্ল্যাটফর্মের ওপারে মুখ থমকে গেল আপেলের। কে ডাকছে? এই নাম তো কেউ জানে না। ও পিছন ঘুরল, আর সঙ্গে সঙ্গে চিনতে পারলো ছেলেটাকে। কনক। সেই স্কুলে পড়তো একসাথে, কতদিন পর দেখলো। পাশে একজন মহিলা, নিশ্চয়ই ও স্ত্রী। আপেল একটু সংকুচিত হয়ে গেল, তাও হাসলো জোর করে। কি রে তুই? বাড়িতে এসেছি ছুটিতে। এখন তো জব্বলপুর থাকি, জানিস তো। একটু বনগা যাব। তা কি কেস তোর? চেহারাটা তো এখন দিব্যি নায়কের মতো রেখেছিস। আয় আলাপ করিয়ে দি। এই হলো আমার স্ত্রী মৌলিক। আপেল হাত জোর করে নমস্কার করলো। কনক এখন জব্বলপুর থাকে, জানতো না ও। কারোর সঙ্গে যোগাযোগ নেই যে। রাতে বাড়িতে ফেরে শুধু খেতে আর ঘুমোতে। আর সত্যি বলতে কি, বন্ধু বান্ধবদের সম্পর্কেও আগ্রহ নেই ওর। কনক জিজ্ঞেস করলো, তোর কি খবর, বিয়ে টিয়ে করলি? আমার একটিই ছেলে, খুব দস্যি। আজ বাড়িতে মায়ের কাছে রেখে এসেছি। তা তুই বল, কি করছিস? আপেল হাসলো, বলল, কলকাতায় চাকরি করি। তবে ভাই, বিয়ে করা হয়ে ওঠেনি। কেন রে? তুই ছিলিস স্কুলের সব থেকে হ্যান্ডসাম ছেলে, তুই বিয়ে? কথাটা কনক শেষ করতে পারল না। তার আগেই আপেল বলল, সরি কনক, ট্রেন এসে গেছে রে, আজ আসি। আছিস তো কদিন, দেখা হবে কেমন? কনক হাসলো, সে তো হবেই, কিন্তু আর দেরি করিস না, বিয়েটা করে নে। ফালতু কেন নষ্ট করবি জীবনটা? বিয়ে করে জীবনটা শালা পুরো নষ্ট হয়ে গেল আমার। কানুদা সিগারেটটা মাটিতে ফেলে চটি দিয়ে পিষল। হারামজাদা বলে কিনা পাথর সেটিং সোনার চুড়ি চাই। জানিস, চারগাছা চুড়ি, অমন চুরি করতে মজুরি চাইছে 30,000 টাকা। বললাম রুপোর করে দিচ্ছি, বলে কিনা নেবে না, বলে কিনা বাপের বাড়ি চলে যাবে। আপেল হাসলো মনে মনে। কানুদার এটা রোজকার ঘটনা। দ্বিতীয় পক্ষের বউটির গয়নার দিকে টান খুব। প্রতি মাসে কানুদাকে জ্বালিয়ে মারে। চুড়ি দাও, দুল দাও, ওই হাটটা ভালো। কানুদা বউকে কিছু বলতে পারে না, কিন্তু দোকানে এসে সারাদিন গজগজ করে। রাজাবাজার মোড় থেকে ভেতর দিকে একটুখানি গেলেই কানুদার দোকান, টেলারিং শপ। তবে সেটা নামেই, কানুদার আসলে অন্য ব্যবসা আছে। আপেল সেটাতেই কাজ করে। সুমিত যেদিন ওকে নিয়ে প্রথম কাজে এসেছিল এখানে, আপেল ভেবেছিল এই ছোট্ট টেলারিং শপটাতে কি কাজ করবে ও। এসব তো কিছুই জানে না, কিন্তু ভুল ভেঙেছিল তার একটু পরে। শপের পেছনের দিকে একটা চট দিয়ে ঘেরা আলাদা ঘর আছে, সেটাই কানুদা নিয়ে বসেছিল ওদের। সুমিত বলেছিল, কানুদা নতুন ছেলে, ভালো, সৎ। তুমি বলেছিলে একজনকে দরকার, একে চলবে? নাম কি? উপল ঘোষ দস্তিদার, ছোট করে বলেছিল আপেল। উপল? কোথায়? এ তো আপেল দেখছি। দেখি হাতটা দেখি। কানুদা তাকিয়েছিল আপেলের দিকে। হাত দেখবে? আপেল কিছুই বুঝতে না পেরে ডান হাতটা এগিয়ে দিয়েছিল। আমি কি জ্যোতিষ নাকি, দুহাত দে। কানুদা বিরক্ত হয়েছিল সামান্য। আপেল বুঝতে পারছিল না কেন দেখছে হাত দুটো। কানুদা ঘুরিয়ে ঘুরিয়ে হাত দেখেছিল বেশ খানিকক্ষণ ধরে, তারপর বলেছিল, হাত ভালো, সরু, ফ্লেক্সিবল, শিল্পীর হাত, কাজ শিখতে পারলে নাম করবে। কি কাজ? আপেল তাকিয়েছিল ক্যাবলার মতো। কাটিং এর কাজ, হেসেছিল কানুদা। পকেট কাটিং। তোরা যাকে খারাপ ভাষায় বলিস পকেট মারি, বুঝলি? হ্যাঁ? নিমিষে গলা শুকিয়ে গেছিল আপেলের। সুমিত শেষ পর্যন্ত এখানে আনলো। কানুদা হেসে বলেছিল, কি রে, ঘাবড়ে গেলি? এত ঘাবড়ালে হবে? এই শহরটায় লোকে লোকের মাংস ছিঁড়ে খায়, কে চোর নয় এখানে? সবাই তো চুরি করে। ভারতবর্ষে আনঅর্গানাইজ সেক্টর কত লোক কাজ করে জানিস? আমাদেরও সেই সেক্টর। আমি এখানে একটি চেন সিকিউর সিস্টেম আনতে চাইছি। হাত কাটা হেবড়ো, ল্যাংড়া বাপি, মুখ পোড়া হুলো, এদের দিন গেছে। এবার তো তোর মতন ছেলে চাই, স্মার্ট, ঝকঝকে, সুন্দর কথা বলবে, মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ গুঁজে দেবে, গা থেকে সুন্দর গন্ধ বেরোবে, চকচকে দাঁত থাকবে, লোকে দেখলে পাশে এসে দাঁড়াতে চাইবে। সবকিছুই তো একটা উন্নতি দরকার নাকি? কিন্তু চুরি, পুলিশ,
কথা বলতে পারছিল না আপেল। পুলিশ নিয়ে ভাবছিস কেন? ও আমি সামলাবো। আর এক্ষুনি তো তোকে লাইনে নামাচ্ছি না। মাস তিনেক কাজ শেখ, তারপর ফিল্ডে দেবো। প্রথমে ফিল্ডিং খাটবি, তারপর দেখে দেখে আরো পাকা হলে ব্যাটিংয়ে নামাবো। বুঝলি? আপেল বুঝতে পারছিল না ঠিক ক্রিকেট খেলার সঙ্গে ওর মিল আছে নাকি। কানুদা তখন শেষ চালটা দিয়েছিল, বলেছিল যে 3 মাস কাজ শিখবি, মাসে 750 টাকা দেবো। স্টাইপেন্ড বলতে পারিস। টাকা না পেলে আগ্রহ আসবে কেন তোর? পরে কাজে বেরোলে যা পাবি তার শেয়ার হবে 60-40%। বুঝেছিস? 1 সপ্তাহ ব্যাপারটা নিয়ে ভেবেছিল আপেল, সমস্ত দিক খুঁটিয়ে দেখেছিল। ও জানতো কাজটা খারাপ, কিন্তু টাকাটাও অগ্রাহ্য করতে পারছিল না। তাছাড়া পুলিশের ব্যাপার তো কানুদার সামনে নেবে বলেছে। নিজেকে বোঝাচ্ছিল আপেল। কাজটা করার জন্য মনের মধ্যে যুক্তি সাজাচ্ছিল পরপর। এখন মাঝে মধ্যে ওর মনে হয় এদিকে না এলেই ভালো হতো। না বলাটা কি এতটাই কঠিন ছিল? কিন্তু তাও কেন এলো এ পথে? আপেল ভাবে, আমরা নিজেরাই নিজেদের কাছে একটা একটা গোলক ধাঁধা। নিজেরাই সবসময় বুঝি না আমাদের মধ্যে কি অলিগলি লুকিয়ে আছে। তবে কনককে সেদিন দেখার পর থেকে কি হয়েছে আপেলের? গতকাল নিয়ে পরপর 3-3টে রাতে মৌলিকে নিয়ে স্বপ্ন দেখেছে ও। আজ সকাল থেকেই মুখটা তাই তেতো হয়ে আছে একদম। আপেল খারাপ কাজ করতে পারে, কিন্তু চরিত্রের দোষ একদমই নেই ওর। তাই নিজের ওপরেই বিরক্তি ধরছে। এমনটা কেন হচ্ছে? বন্ধুর বউ কেন আসছে স্বপ্নে? আজ সকালে ট্রেনে আসতে আসতে এটা নিয়ে খুব ভেবেছে আপেল। আর এখন যেন কিছুটা বুঝতে পারছে নিজেকে। প্রথম জামাইবাবু, তারপর কনক। মনের ভেতর কি তবে সংসার করার ইচ্ছেটা জাগছে এবার? কানুদার দোকানে এসে বসলেও আজ কাজে বেরোতে ইচ্ছে করছে না ওর। কেবলই মনে হচ্ছে জামাইবাবুকে গিয়ে বলবে ওই চাকরিটাও করতে চাই। এতদিন কাজ করেছে আপেল, কোনো দিন পুলিশ বা পাবলিকের হাতে ধরা পড়েনি। তাই বলে ভবিষ্যতেও যে পড়বে না তার তো কোনো গ্যারান্টি নেই। আর মনে তখন যে উচাটন হচ্ছে, তখন কাজ ভুল তো হতেই পারে। এ কাজ হাতে সূক্ষ্মতা আর মনোসংযোগ দুটোই খুব দরকার। এটার একটার অভাব হলেই আর রক্ষে নেই। কি শালা, তখন থেকে মুখ লটকে আছিস কেন? কানুদা জিজ্ঞেস করলো। কানুদা, তুমি আমার থেকে এখনো তো 40,000 টাকা পাও না, হঠাৎ এইসব চাইছিস? তুই তো তোর মতো করে টাকা মেটাচ্ছিস, আমি চেয়েছি তোর কাছে? কানুদা ভুরু কুচকালো। না মানে? আপেল বলল। কানুদা, দিদি খুব রাগ করে, কান্নাকাটি করে, জামাইবাবু কষ্ট পায় আমি এসব করি বলে। অন্য কেউ হলে লাথি মেরে বের করে দিত আমায় ঘর থেকে, কিন্তু ওরা আমায় বড্ড ভালোবাসে। তাই আজকাল নিজের ওপর বিরক্তি আসছে। মনে হচ্ছে আমায় ভালোবাসে বলেই আমি কি ওদের ওপর অ্যাডভান্টেজ নিচ্ছি। তাই ছাড়তে চাস? কানুদা সোজা তাকালো আপেলের দিকে। তুমি জোর করলে ছাড়বো না? তাই? কানুদা আরেকটা সিগারেট ধরিয়ে ভাবলো একটু। শোন, টাকাটা ফ্যাক্টর হবে না, ওটা পরে অন্যভাবে দিলেও চলবে। আর আমি জোর করে কাউকে আটকাই না, তোকেও আটকাবো না। শুধু সামনে একটা বড় কাজ আছে, সেটা করে দিয়ে যা। কি কাজ কানুদা? কানুদা হাসলো। কলকাতার কাজ নয়, একটু বাইরের কাজ। সামান্য রিস্ক আছে, কিন্তু কষ্ট না করলে তো বাপু কেষ্ট পাওয়া যায় না। তাই এটা করে দিয়ে যা। আপেল চিন্তা করলো একটু, আবার মৌলির মুখটা ভেসে উঠলো সামলে। আচ্ছা, বিপদ হয়েছে তো। মেয়েটার মুখটা কেন ওকে তাড়া করছে? কাজের মধ্যে এমন হলে তো বিশাল কেস খাবে। ও বলল, কানুদা, তুমি রাগ করবে না তো? কানুদা হাসলো। রাগ করলে তোকে আমি শেষ কাজটা করার কথা বলতাম না, কায়দা করে পুলিশে দিয়ে দিতাম। আমার কাছে 50-এর বেশি ছেলে কাজ করে, আরো বাড়ছে। কিন্তু একমাত্র তুই যে আজও কোনোদিন বকরা নিয়ে ক্যাচাল করিসনি। যা দিয়েছি চুপ করে নিয়েছিস। তাছাড়া তোর হাতের কাজ দারুণ, শিল্পী মানুষ তুই।
শুধু ভাবছি তোদের মতন ছেলেরা চলে গেলেই শিল্পটা বাঁচবে কি করে। তবে শোন, এসব কাজ করি বলে কি মানুষ নই? গায়ে এখনো কয়েক ফোঁটা ভালো রক্তও আছে রে আপেল। ইচ্ছার বিরুদ্ধে জীবনে কিছু করা যায় না, সেটা আমি জানি। কাজ ছাড়ার পর মাঝে মাঝে এসে দেখা করে যাস, না হলে আমি কিন্তু খুব রাগ করব। জায়গাটা কলকাতা থেকে কিছুটা দূরে। ট্রেনে করে আসতে ঘন্টা দেড়েক সময় লেগেছে আপেলদের। ওদের সঙ্গে আরো 3টে ছেলেকে জুড়ে দিয়েছে কানু। জায়গাটা কলকাতা থেকে কিছুটা দূরে। ট্রেনে করে আসতে ঘন্টা দেড়েক লেগেছে আপেলদের। ওর সঙ্গে আজ আরো 3টে ছেলেকে জুড়ে দিয়েছে কানুদা। কারণ কাজটা আজ পকেট কাটার নয়, কাজটা বড়। এর জন্যই বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল কানুদা। আপেল জানে কলকাতার আশেপাশে মফস্বলগুলোতে কানুদার বেশ কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওরা কানুদার খবরি হিসেবে কাজ করে। কোথায় কি ঘটছে, কাকে টার্গেট করা যায়, সব খবর ওরা পৌঁছে দেয় কানুদার কাছে। ওই শিমুর আলী অঞ্চলেও কানুদার লোক আছে, আর সেই খবরটা দিয়েছে। জহর সান্যাল নামে একজন ব্যবসায়ী আছেন এখানে, তার হরেক রকম কারবার। কলকাতায় ইদানিং নাকি প্রমোটিং শুরু করেছেন। লোকটার টাকার কুমির। বউটাও সারাদিন গা ভর্তি গয়না পরে ঘোরে। গত 2.5 মাস ধরে কানুদার লোক ফলো করছে ভদ্রমহিলাকে। প্রতি বৃহস্পতিবার মন্দিরে যাওয়ার সময় ভদ্রমহিলা সোনায় মুড়ে থাকেন। সঙ্গী বলতে একটা বছর 15-র কাজের মেয়ে থাকে শুধু। আজ ওই ভদ্রমহিলারই আপেলদের টার্গেট। জোর জবরদস্তি নয়, কাজ হাসিল করার জন্য পন্থা আছে। আজ কেমন যেন লাগছে আপেলের, জীবনের শেষ কাজ বলে কথা। তাই কি টেনশন হচ্ছে? বেরোবার আগে আজ দিদিকে প্রণাম করে এসেছে। বলেছে আজ সব পাট চুকিয়ে দিয়ে আসবো। দিদি খুশি হয়েছে খুব, তাড়াতাড়ি ফিরতে বলেছে। তবে দিদিকে এই শেষ কাজটার কথা বলিনি। প্রথম মাস দিনে কানুদার কাছে খুব মন দিয়ে কাজ শিখেছিল আপেল। খোড়া হাদিম বলে একজন লোক আছে কানুদার। হামিদের একটা পা নেই, কিন্তু হাত দুটো সোনা দিয়ে তৈরি। ওই কানুদার ছেলেদের কাজ শেখায়, তৈরি করে। হামিদ কথা কম বলে, তবে সারাদিন মুকেশের গান গুনগুন করে। আর কাজের বেলায় খুব সিরিয়াস। প্রথমে আপেলের অবাক লেগেছিল খুব। ভেবেছিল এই কাজেও মাস্টার থাকে, কিন্তু তারপর বুঝেছিল কাজটা সহজ নয়। তরমুজের ওপর পাতলা কাপড় পেতে সেটা ছুরি দিয়ে এমন ভাবে কাটতে হতো যাতে তরমুজটা না কেটে যায়। আবার 1 বালতি জলের তলায় পড়ে থাকা একটা মানি ব্যাগ এমন করে তুলতে হবে যাতে জলের ঢেউ না ওঠে। হামিদ ওদের বলতো, মনে রাখবি তুই আছিস, কিন্তু আসলে তুই নেই। মাস 3 পর আপেল তৈরি হয়েছে কিনা জানতে হামিদের কাছে এসেছিল কানুদা। কথা বলতে বলতে কানুদার মানিব্যাগটা পকেট থেকে তুলে নিয়েছিল আপেল। কানুদা জড়িয়ে ধরেছিল ওকে, বলেছিল দেখেই বুঝেছিলাম তুই ন্যাচুরাল শিল্পী, হাত দুটোর যত্ন নিস কিন্তু। এরও প্রায় 4 মাস পরে দিদি জামাইবাবুকে নিজের কাজের কথা বলেছিল আপেল, বা বলা যায় বলতে বাধ্য হয়েছিল। সেবার একসঙ্গে প্রায় 5,000 টাকা তুলে দিয়েছিল দিদির হাতে। আসলে এত টাকা দেখে আনন্দ আর উত্তেজনায় নিজেকে আটকাতে পারেনি আপেল। দিদি কিন্তু খুশি হয়নি, বরং চেপে ধরেছিল ওকে। জেরার মুখে কিছু গোপন রাখতে পারেনি। হাতের কাছে যা পেয়েছিল তাই দিয়ে দিদি মেরেছিল। টাকাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল বারান্দায়। আপেলকে ঘাড় ধরে বার করে দিয়েছিল বাড়ি থেকে, কিন্তু জামাইবাবু বাঁচিয়েছিল ওকে। দিদিকে শান্ত করিয়ে আপেলকে ঢুকিয়েছিল ঘরে। বলেছিল তুই ছাড়া আর কেউ নেই আমাদের। জীবনটা তোর জানি, কিন্তু তাই বলে এমন করে নষ্ট করিস না, বুঝলি? আজ আপেলের সঙ্গে বিশু, নন্দী আর তপন আছে। সবাই খুব ভদ্র পোশাক পরে রয়েছে। দাড়ি গোঁফ কামানো, চোখে সানগ্লাস, সবটারই বন্দোবস্ত করে দিয়েছে কানুদা। আর তার সঙ্গে আপেলের হাতে দিয়েছে একটা আইডেন্টিটি কার্ড পুলিশের। তাতে আপেলের ছবি টবি আটকে একদম আসলের মতন দেখতে করে দিয়েছে কানুদা। বলছে বেশি দেখবি না, চট করে একবার দেখে পকেটে ঢুকিয়ে নিবি, বুঝলি? মনে রাখবি
কেফমারিতে খেল কিন্তু কথার। ঘড়ি দেখলো আপেল। সামনেই ছোট একটা রাস্তা। খবর অনুযায়ী মন্দিরের পুজো সেরে এইখান দিয়েই যাবে জহর সরকারের বউ। দুপুরবেলা এখন, চারিদিক বেশ শুনশান। আপেল জানে কাজটা দ্রুত সারতে হবে। আসছে আপেল দা। তপন হাতে ধরা মোবাইলে ভদ্রমহিলার ছবি দেখে উত্তেজিতভাবে বলল। আপেল শক্ত করল মনটাকে। তারপর বাকিদের ইশারা করে ভ্রু কুঁচকে শটাং এগিয়ে গেল ভদ্রমহিলার দিকে। ওদের দেখে থতমত খেয়ে দাঁড়িয়ে গেলেন মহিলাটি। আপেল দ্রুত পকেট থেকে কার্ডটা বের করে একবার ভদ্রমহিলার নাকের ডগায় নাচিয়ে বলল, আমি লালবাজার থেকে আসছি। আপনার স্বামীর নামে অভিযোগ আছে, চলুন বাড়িতে, সব সার্চ করে দেখব। কি? মহিলা ভয়ে সাদা হয়ে গেলেন নিমিষের মধ্যে। আপেল সময় নষ্ট না করে বলল, এত গয়না পেয়েছেন কোথা থেকে? হ্যাঁ, রসিদ আছে সবকটার? বাড়িতে কত ভরি আছে? কোথা থেকে আসছে এত টাকা? চলুন হিসাব দেখব। ভদ্রমহিলার সঙ্গের মেয়েটা কেঁদে ফেলল ভয়। ভদ্রমহিলারও হাত কাঁপছে। পুজোর থালার ওপর রাখা জিনিসগুলো পড়ে যাবে এমন। আপেল রাগের গলায় বলল, খুলুন, গয়নাগুলো খুলুন, এক্ষুনি খুলুন। ভদ্রমহিলা নিজে দ্রুততার সঙ্গে হাতের কানের গলার সব খুলে দিতে থাকলেন। বললেন, দয়া করে চিৎকার করবেন না, আমাদের একটা সম্মান আছে। আমি ঠিক জানি না উনি কি করেছেন, কিন্তু এমনভাবে রাস্তায়। চুপ! আপেল ধমক দিল। তারপর গয়নাগুলো একটা ব্যাগে ভরে বলল, জানেন না গা ভর্তি গয়না পরে ঘুরছেন? কিচ্ছু জানেন না? ন্যাকামো হচ্ছে? চলুন বাড়িতে, আজ সমস্ত হিসাব নেব আমরা। কতদিন ধরে চলছে এসব? হ্যাঁ? মেয়েটির মতো ভদ্রমহিলাটিও এবার কাঁদতে আরম্ভ করলেন। আপেল পাত্তা না দিয়ে তপনের হাতে ব্যাগটা দিয়ে বললেন, তোমরা শিমুর আলী থানায় চলে যাও, আমি বাড়িটা সার্চ করে থানায় যাচ্ছি। দয়া করুন একটু, এভাবে রাস্তায় মানে। চলুন! আপেল ধমক দিল। ভদ্রমহিলা যে এত কিছু বোঝেই না দেখেই বোঝা যায়। তাই এমন পরিস্থিতিতে পড়লে ঘাবড়ে যে যাবেন সেটাই জানতো আপেল। কিন্তু তাই বলে বেশি করলে লোক জড়ো হয়ে যেতে পারে। তপনরা চলে যেতেই ভদ্রমহিলা আর মেয়েটির সঙ্গে কয়েক পা এগোলো আপেল। তারপর ভুলেই গেছে এমন ভান করে ধমকের সুরে বলল, স্ট্যাম্পটা রয়ে গেছে ওদের কাছে, আপনারা এখানে দাঁড়ান, আমি নিয়ে আসছি। খবরদার পালাবেন না কিন্তু, বুঝলেন? আপেল গলি থেকে বেরিয়েই দৌড় দিল জোরে। একটু দূরে একটা বন্ধ পানের দোকানের পাশেই দাঁড় করানো ছিল গাড়িটা, কানুদারি ব্যবস্থা করা। সেটাই গিয়ে উঠল এরপর। ননি বিশুর সঙ্গে ট্রেন ধরে বেরিয়ে যাবে। তারপর আবারও নিজের বাড়িতে ফিরবে কলকাতায়। তবে আজ কানুদার দোকানের দিকে যাবে না ওরা, যাবে পরশুদিন। গাড়িতে বসে নিজেকে শান্ত করলো আপেল। মফস্বলগুলোতে দুপুরবেলায় কেমন যেন ঝিমিয়ে পড়ে, তাই রক্ষে। না হলে এটা করা যেত না। এখন যা সোনার দাম, তাতে কয়েক লক্ষ টাকার গয়না পেয়েছে ওরা। ও জানে এগুলো পেয়ে কানুদা আগেই গলিয়ে ফেলবে। জানলা দিয়ে আসা হাওয়ার ঝাপটায় চোখ বুজে এলো আপেলের। ভদ্রমহিলা আর মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে ওই রাস্তায়। ওদের ভীত অসহায় মুখটা মনে পড়ে খারাপ লাগলো একটু। কিন্তু সান্ত্বনা একটাই যে এটাই ওর শেষ কাজ। সামনের সপ্তাহ থেকে ও চাকরিতে জয়েন করবে। আর তারপর বুকের ভেতর কেমন যেন একটা ফড়িং আপেলের। যার নেই তার জন্য কেমন একটা আনন্দ হলো। আর জীবনে প্রথমবার নিজেই নিজের কাছে একটু লজ্জা পেল। আজও দিদি রাগ করতে যাচ্ছিস? বলেছিলি, বললি যে ওই সব কাজ ছেড়ে দিয়েছিস, তাহলে আবার যাচ্ছিস কেন তুই? আপেল উত্তর দিয়েছিল, আজ ওসবের কাজ নেই দিদি। কানুদার সঙ্গে এতদিন কাজ করেছি, একটা কৃতজ্ঞতা থাকবে না? তাড়াতাড়ি ফিরে আসবো। দিদি আরো কিছু বলতো, কিন্তু আপেল দিদিকে ছুঁয়ে বলেছিল, এই দেখ, তোকে ছুঁয়ে বলছি, আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। প্রায় ১.৫ বছর আগে জামাইবাবুর বুকের অপারেশন হয়েছিল, অনেক টাকা লেগেছে। তখন কানুদার থেকে ১.৫ লক্ষ টাকা ধার করে এনেছিল আপেল। সেটা এখনো পুরো শোধ দিতে পারেনি, ১,৪০ বাকি আছে। তাই জন্য এমন একটা খারাপ লাগা কাজ করছে ওর। কানুদার টাকা মিটিয়ে দিতে পারলে
আর কোনো পিছুটান থাকতো না। দিদি জানে টাকাটার কথা, কিন্তু জানে না ওটা কানুদার থেকে নেওয়া। জানলে ওই টাকাতে হাতই দিত না। শিয়ালদা থেকে কানুদার দোকানে যেতে অন্য দিনের চেয়ে আজ একটু বেশি সময় নিল আপেল। শেষবারের মতন দেখে নিল এই পথটাকে, পথের পাশের মানুষগুলোকে। আজ দোকানে পৌঁছতে 9:30 বেজে গেল ওর। ওকে দেখে কানুদা হেসে সামনে টুলটা দেখালো, বলল, আজই শেষ দিবস, শুধু তোমার টাকাটা যদি। আপেল মাথা নামিয়ে নিল। 40 তো, ওটা হয়ে গেছে। তপন এসে ভোরে মাল দিয়ে গেছে, আমি ওটার ব্যবস্থাও করে ফেলেছি। তোর ভাগে যা পড়েছে 52,000 টাকা, সেখান থেকেই। হ্যাঁ হ্যাঁ কানুদা, আপেল বলল, ওখান থেকেই অ্যাডজাস্ট করে নাও। শালা, এই জন্যই তোকে শিল্পী বলি, কাজ করিস কিন্তু টাকার দিকে হুঁশ নেই। সত্যিই আপেল, তোর মতন হাত আমি কারোর দেখিনি। তোদের মতন শিল্পীরা চলে গেলে এই শিল্পটা বাঁচবে কেমন করে বলতো? কিন্তু কানুদা, আমি জানি রে জানি। কানুদা ম্লান গলায় বলল, তোকে আটকাচ্ছি না, এটা জাস্ট বলছি। জানিস, আমার বাবার রেলের চেকার ছিল, কিন্তু ঘুষ খেত না এক পয়সাও। তার ছেলে হয়ে আমি এইসব করি। রাতে বাবার ছবির দিকে তাকাতে পারি না, বউটা কানের কাছে ঘ্যান ঘ্যান করে, কিন্তু ফেলতেও পারি না ওকে। টাকা রোজগারের জন্যই তো এসব করতে হয়। শুধু তোর কাজ দেখে মনে হতো এর মধ্যে একটা অন্য ব্যাপার আছে, শিল্প আছে। তোর কাজ দেখে নিজেকে একটু সান্ত্বনা দিতাম, সেটুকু আর রইল না। কি বলবে বুঝতে পারল না আপেল। কানুদা এত বড় একটা র্যাকেট চালায়, কিন্তু লোকটা চশমখোর ধরনের নয়, বরং ওর তো মাঝে মাঝে নরম লাগে, নরম প্রকৃতির মানুষ বলেই মনে হয়। কানুদা বলে, ভালো কথাতে কাজ হয়ে গেলে ফালতু কেন মটকা গরম করব বল। আপেল কানুদার হাতটা ধরল আলতো করে। কানুদা। তপনের ডাকে আপেল মুখ ফেরালো। তখন ছেলেটার বয়স 22-23 মতো, খুব ছটফটে। কানুদা বিরক্ত হলো। কি রে, সকালে তো মাল দিয়ে গেলি, বললাম আজ আর আসিস না, আবার এলি কেন? তখন কাচুমাচু মুখে বলল, গুরু, খোঁজে যেও না, মায়ের শরীরটা খারাপ, 1,000 খানিক টাকা দেবে? টাকা? কানুদা ভ্রু কুঁচকে তাকালো। হ্যাঁ গো, মায়েরই বলছি, চাইতাম না, কিন্তু মায়ের এমন আচমকা শরীরটা খারাপ হলো, বাসে উঠে একজনের পকেট ঝাড়লাম, কিন্তু কি বলবো শালা কপালটাই খারাপ, দেখি মালটার ব্যাগে 20 টাকা পড়ে আছে, কিন্তু ব্যাগটা দেখতে কেমন মোটাসোটা, ভাবলাম ভালো মাল থাকবে, ধুস। তপন কথাটা বলে একটা কালো চামড়ার মানিব্যাগ ছুঁড়ে ফেললো কানুদার টেবিলে। মানিব্যাগটা পুরনো, সামান্য রং চটা, তবে সত্যিই ফুলে আছে বেশ। কানুদা মানিব্যাগটা খুলে কাগজপত্র দেখলো ভালো করে, তারপর বলল, কি করেছিস রে? এখানে তো একজন বয়স্ক মহিলার রিপোর্ট আছে, সঙ্গে প্রেসক্রিপশন, এটা মেরে দিলি? লোকটার তো পুরো বাম্বু হয়ে গেল। তপন বলল, কি করব, টাকার দরকার যে। কানুদা তাকালো আপেলের দিকে। দেখেছিস, যার পকেটে 20 টাকা তার চেহারা দেখলে তো বোঝা যাবে। এরা যেসব না দেখেই হড়বড় তড়বড় করে পকেট কাটতে থাকে, কি যে বিপদ বলতো। এই জন্যই বলি ওরা শিল্পী নয়, বুঝলি? আপেল হাসলো। তারপর রিপোর্টটা তুলে ঠিকানা দেখে বলল, দাও, আমি ফেরত দিয়ে আসছি। এখানে তো অ্যাড্রেস আছেই। এটা নতুন নয়, আগেই দরকারি কাগজ থাকলেও ওরা টাকাটা রেখে কাগজটা ফিরিয়ে দিয়েছে। তুই যাবি? কানুদা অবাক হলো। আগেও তো গেছি। সেভাবেই যাব, যেন কুড়িয়ে পেয়েছি এইভাবে গিয়ে বলবো। আজ তো আর তেমন কোনো কাজ নেই। ঠিক আছে। কানুদা হাসলো। তাহলে যা ঘুরে আয়। তোর 12,000 টাকা আমি সরিয়ে রাখছি। যাবার জন্য টাকা লাগবে? না, আমার পকেটে আছে 100-4 টাকা। আর নন্দী তো বসেই আছে মোড়ের মাথায়, ওর বাইকেই বেরিয়ে যাব। বেলেঘাটা তো কাছেই, তুমি ভেবো না। বাড়িটার থেকে একটু দূরে বাইক দাঁড় করিয়েছে ননি। আপেল বলছিল আর একটু এগিয়ে যেতে।
ননি রাজি হয়নি। সকালে তপন যখন পকেটটা মেরেছে, ননিও তখন ওর সঙ্গে ছিল। বলা যায় না, যদি চিনে ফেলে। আপেল সামান্য ইতস্তত করলো, এমন ভাবে পরোপকার করতে এসে আবার ঝামেলায় পড়বে না তো। বাড়ির অর্ধেক পাকা ছাদ আর অর্ধেকটি টালি, সামান্য একটু বারান্দা সামনের দিকে, তবে সবটাই ফ্যাকাশে চায়ের রঙের মতো। কলিং বেল যে এমন বাড়িতে থাকে না, সেটা ভালোই জানে আপেল। ও দরজার কড়া ধরে জোরে নাড়া দিল। সামান্য সময় পর ভেতর থেকে একটা গলা পেল। কে? আপেল মার্জিত ভঙ্গিতে বলল, দরজাটা একটু খুলবেন প্লিজ। দরজাটা খুলে গেল এবার। সিনথেটিকের পর্দা ঝুলছে সামনে। একটা ফর্সা হাত পর্দাটা এসে সরালো। সঙ্গে সঙ্গে শক খেলো আপেল। কোমরের গোড়া থেকে ঘাড় অবধি এক ঝলক বিদ্যুৎ বয়ে গেল ঘোড়ার বেগে। ওরে বাবা, এ কে? কাকে খুঁজছেন? মেয়েটা সামান্য লাজুক গলায় জিজ্ঞেস করলো। আপেল উত্তর দিতে পারল না। এমন মাখনের মতন গায়ের রং কিভাবে হয় মানুষের, আর এমন বাদামি চোখ। চোখের কোনায় ওই তিলটা কি না থাকলেই চলছিল না? এ কে? কোথায় ছিল এতদিন? জীবন কি ষড়যন্ত্র শুরু করলো এবার? মেয়েটা আবার একই প্রশ্ন করলো, তবে এবার যেন এক চিমটি বিরক্তি মিশিয়ে প্রশ্ন করলো। মরমে মরে গেল আপেল। মেয়েটা ওর উপর বিরক্ত হচ্ছে। সর্বনাশ, এখন কি হবে? কিন্তু অনেক ভেবেও বের করতে পারল না সর্বনাশটা কিসের। আপেল কোনো মতে বলল, শ্রীমতী সরলা বসু কি এখানেই থাকেন? মা? মেয়েটা ভুরু তুলল। হ্যাঁ, কিন্তু উনি অসুস্থ। আপনি? আমি মানে? আপেল বুঝতে পারল না কেমন করে গল্পটা ফাঁদলে মেয়েটি বেশি ইমপ্রেসড হবে। মেয়েটি ভুরু তুলল শুধু। আর আবার ষড়যন্ত্রটা স্পষ্ট হলো আপেলের কাছে। ও গুছিয়ে কি বলবে বুঝতে না পেরে ভাঙা টাইপের রাইটারের মতো বলল, রাস্তায় একটা মানিব্যাগ কুড়িয়ে, মানে তাতে একটা রিপোর্ট ছিল, সরলা বসু নামে একজনের রিপোর্ট। তাই অ্যাড্রেস দেখে মানে কিরে জলি, কার সঙ্গে কথা বলছিস? আবার একজন মানুষ এসে সামনে দাঁড়ালো। আপেল বলার আগেই জলি বলল, দাদা, তোর মানিব্যাগটা পকেটমারি হয়েছে বলছিলিস না? দেখ, উনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। তাই? দাদাটি কেউ যেন জলে ডোবা থেকে বাঁচালো। আপনি ভেতরে আসুন প্লিজ। আপেলের গলা নিমিষে শুকিয়ে গেল। বুকের ভেতরটা ঠিক ডাঙায় ওঠা মাছের মতো করছে। ও কোনো রকমে ঘরে গিয়ে ঢুকলো। কাঠের দুটো চেয়ারের একটায় বসে আছে আপেল। এগিয়ে দিল মানিব্যাগটা। দাদা ব্যাগটি হাতে নিয়ে টেবিলে রাখলো। প্লিজ দেখে নিন ভেতরটা। আর এই যে, নিজের মানিব্যাগটা খুলে একটি 20 টাকার নোট এগিয়ে দিল আপেল। এটা ওর ভেতরে ছিল। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। আমি ভেবেছিলাম রিপোর্টটা গেল, সঙ্গে প্রেসক্রিপশনটাও ছিল, খুবই দরকারি। বড় ডাক্তার তো, তাই সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। প্রেসক্রিপশন হারালে যাকগে। আমার নাম সুদীপ বসু, আর ও আমার বোন জলি। আপেল যেন প্রথমবার দেখছে এমন ভাবে জলিকে আরেকবার দেখে নিল। এসব মেয়েদের দেখলেই চোখটা কেমন ভারী হয়ে ওঠে, সরতে চায় না মোটেই। তবুও চোখের ঘাড় ধরল ও। অসভ্যতার তো একটা মাত্রা আছে। সুদীপের পরের মিনিট দশেকের মধ্যে জানিয়ে দিল যে ও একটা নিজে বেসরকারি কোম্পানিতে কাজ করে। জলিও টলিগঞ্জের ওখানে একটা ডিসপেন্সারিতে বসে বিকেলবেলা। মা, ছেলে আর বোন, এই তিনজনের সংসার। জলি এর মধ্যেই ভেতরে চলে গিয়েছে। আপেল কথা শুনছিল বটে, কিন্তু ওর মন পড়েছিল অন্যদিকে। সুদীপ বলল, আপনি নিজের সম্বন্ধে তো কিছু বললেন না। আমার সম্বন্ধ? মানে বিয়ে? আপেল কথা শুরু করতে গিয়েই হোঁচট খেলো। জলি চা আর বিস্কুট নিয়ে ঢুকেছে ঘরে। মেয়েটার ঠোঁটে
কি অল্প হাসি দেখলো। ছি ছি, এসব কি বলছে ও? নিজেকে কোনো মতে সামনে নিল আপেল। বলল, আমার নাম আপ, মানে উপল ঘোষ দস্তিদার। থাকি ঘুমাতে, বনগা লাইনে আর কি। একটা কোম্পানি সেলস আর মার্কেটিং এ দেখি আর কি। বনগা? ট্রেনে তো খুব ভিড় হয়। জলি চোখ বড় বড় করে তাকালো আপেলের দিকে। ভিড়? পাতান্তরে পড়ে গেল আপেল। বলল, ভিড় হয় না তো, ফাঁকা, খুব ফাঁকা, খুব ইজি যাওয়া। আপনি দেখবেন কোনো অসুবিধা হবে না। আমার অসুবিধা হবে কেন? জলি অবাক হয়ে তাকালো ওর দিকে, তারপর চলে গেল পাশের ঘরে। ওই তাকানোর মধ্যে কি যে ছিল কে জানে, কিন্তু আপেল কেমন যেন হয়ে গেল। সুদীপকে বলল, বনগা লাইনে এখন অনেক ট্রেন, খুব একটা ভিড় হয় না জানেন। আমি দিদি জামাইবাবুর সঙ্গে থাকি, বাবা মা নেই, তবে বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখছে। কথাটা বলেই মনে মনে জিভ কাটলো ও। এটা কি বলল? এ তো হ্যাংলার মতো আচরণ। সুদীপ কিন্তু সেটা খেয়াল করলো না, বরং উৎসাহিত হয়ে বলল, তাই বিয়ের সম্বন্ধ খুঁজছেন? আমরাও জলির জন্য বিয়ের কথা ভাবছি। মানে এ ব্যাপারে। আপেল আবার বলে ফেললো, আমাদের বাড়িতে আসুন, আর এই ব্যাপারে দিদি জামাইবাবুর সঙ্গে কথা বলতে হবে আর কি। তবে বিয়ে করে কলকাতাতেই থাকবো ভাবছি। দারুণ, সুদীপ উৎসাহিত হয়ে বলল। আর মিনিট কুড়ি এখানে কাটালো আপেল, মানে উঠতেই ইচ্ছা করছিল না ওর। এর মধ্যে জলি তিন চারবার এসে ওই ঘরে প্রতিবার আপেলের কথা নিয়ম করে গুলিয়েছে। তবে আর না, ঘড়ি দেখে উঠে পড়লো এবার। বলল, এবার যাব, এর আগে আমি একটু হাত ধুতে পারি? চা লেগে চটচট করছে হাতটা। হ্যাঁ হ্যাঁ, ভেতরে চলে যান। সুদীপ এবার চেঁচিয়ে বলল, জলি, উপল বাবুকে একটু হাত ধোয়ার জল দে তো। আপেল পাশের ঘরে যেতে গিয়ে দরজার সামনে আচমকা জলির সঙ্গে ধাক্কা খেলো। এই রে, মেয়েটি এদিকেই আসছিল। সরি বলে আপেল থতমত খেয়ে গেল। জলিও দেখলো লাল হয়ে গেছে লজ্জায়। প্রথমে যেন মরমে মরে গেল আপেল, কিন্তু পরক্ষণেই একটা ভীষণ ভালো লাগা ছড়িয়ে গেল সারা শরীরে। সামান্য ওই স্পর্শে নরমটুকু ও কাঙালের মতন ধরে রাখতে চাইল মনের ভেতর। কি যে হাত ধুলো আপেল নিজেও জানে না। সুদীপকে নিজের মোবাইল নাম্বার দিয়ে ওদের বাড়িতে যাবার জন্য বলে চলতে চলতে কোনো রকমে বেরিয়ে এলো ও। ননি দূরেই দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে, আপেলকে দেখে বলল, এত সময় ধরে কি করছিলে? আমি তো ভাবলাম ধরা পড়ে গেছো বোধহয়। এবার লোকজন জুটিয়ে শিওর কেলাবে। আপেলের সবকিছুই কেমন যেন অসাড় লাগছে। ও কোনো মতে হাসলো একটু, বলল, তুই আমার বিয়েতে বরযাত্রী যাবি তো ননি? অ্যাঁ? ননি ঘাবড়ে গেল। কি বলছো কি? কাকে বিয়ে করবে গো? লে হালুয়া। আপেল বাইকের পেছনে উঠে নরম গলায় বলল, হালুয়া? তাই না হয় খাওয়াবো তোকে, তবে আগে বিয়েটা তো পাকা হোক। কি হয়েছে তোর? কানুদা আপেলকে দেখেই জিজ্ঞেস করলো। কেস খেয়েছিস? আপেল বলল, না তো, কিছু হয়নি তো। ননি পাশের থেকে গলা বাড়িয়ে দিল, দেখো না, আপেলটা পুরো গন কেসের মতো করছে। ঠিক মতো বাড়িতে ঢুকলো, আর বেরোনোর পর থেকে পুরো টাল হয়ে গেল। কে জানে, ধুতরা টুতরা খাইয়ে দিয়েছে নাকি কে জানে। পুরো আপেল টু আতা। চুপ কর। কানুদা ননিকে ধমক দিয়ে আপেলের দিকে তাকালো। ওরা কিছু সন্দেহ করেনি তো? না না, ওরা খুব ভালো মানুষ, ভীষণ সজ্জন। কানুদা ভ্রু কুঁচকে ওকে দেখলো ভালো করে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললো। ভালো হলেই ভালো। নে তোর টাকাটা রাখ, আর এইটা রাখ, আমার গুরুর ছবি। আর তো রোজ আসবি না, এটা সঙ্গে রেখে দিবি মানিব্যাগে, উনি রক্ষা করবেন। আপেল হাসলো। আজ দিনটা সত্যিই ভালো।
এমন একটা খারাপ জীবন শেষ হলো, ধার শোধ হলো, টাকাও পাওয়া গেল, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো জলি ওকে দেখলো আজ। আর শুধু কি দেখলো, ওই যে স্পর্শ, ওই ছোঁয়াটুকু, পৃথিবীতে কেউ বুঝবে না ওর মধ্যে কি ছিল। ওইটুকু মেয়ে চাকরি করে, রোজ বিকেলে কাজে বেরোয়। না, বিয়ের পর ওকে আর এসব করতে হবে না। বিয়ের পর ওকে তুলোয় মুড়ে রাখবো। আপেল মনে মনে নিশ্চিন্ত করে নিল ব্যাপারটা। তোর কি হয়েছে বলতো? এবার কানুদা খেকিয়ে উঠল। এমন কেলানের মতো করছিস কেন? গুরুর ছবি দিলাম আর নিলি না? ব্যাপারটা কি তোর? আপেল অপ্রস্তুত হলো এবার। নিজের মনটাকে বাঁধলো। আসলে কানুদাকে বোঝাবে কি করে জলিকে দেখে ওর কি হচ্ছে। একই সঙ্গে হাই ব্লাড প্রেশার আর লো ব্লাড প্রেশার হয়ে গেছে। আপেল ছবিটা তুলে নিয়ে প্যান্টের পেছন পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বার করতে গেল, কিন্তু পারল না। ব্যাগটা কোথায়? ও পকেটটা দেখলো। ও অন্য পকেট দেখলো আরেকবার। না, সেখানেও নেই। এই সেরেছে। কোথায় গেল ব্যাগটা? আপেল এবার সজাগ হলো। কি হলো? অমন করছিস কেন? কানুদা জিজ্ঞেস করলো। না, আমার মানিব্যাগটা পকেটেই তো রেখেছিলাম। সে কি রে, বাসে কেউ মেরে দিয়েছে নাকি তোর ব্যাগ? কানুদা হিহি করে হাসলো। ধুর, বাসে উঠলাম কোথায়? ননির বাইকে করেই তো। ননি আপেলের দিক আপেল ননির দিকে তাকালো। মাইরি, আমি নিয়েছি নাকি যে আমার দিকে ফোকাস দিচ্ছ? ননি তরবর করে উঠল। তুই তো আমার পিছনে বসেছিলিস। আরে গুরু, আমি তোমার ব্যাগ মারবো ভাবতে পারলে? আপেল ঠোঁট কামড়ে চোখ বন্ধ করলো। কোথায় গেল ব্যাগটা? তারপর তারপর ও, আচমকা সেই ধাক্কাটা মনে পড়ে গেল আপেলের। নরম স্পর্শটা মনে পড়ে গেল। বুকের নরম স্পর্শ। আর শরীরের পিছনেও কি? চোখ খুলল আপেল। তবে কি? আপেল বুঝতে পারলো এবার। নিজের ব্যাগটা ও খুলেছিল সবার সামনে। 20 টাকা বের করেছিল। 4টে 100 টাকার নোটও দেখা গিয়েছিল স্পষ্ট। লম্বা একটা শ্বাস ফেললো আপেল। আচমকা হাসিও পেল ওর। গরিবের কপালে এত সহজে কি আর খোলে? কষ্ট করে চাবি পেলেও দেখা যায় তালাটি কেমন যেন পাল্টে দিয়ে গেছে। আপেল তাকালো কানুদার দিকে। ক্লান্ত গলায় বলল, কানুদা, শিল্পী আমি একা নই গো, আরো আছে। আমি ছেড়ে গেলেও এই লাইনের শিল্পীর হওয়া হবে না, বুঝলে?